কামিল মাদ্রাসা 2020-21 শিক্ষাবর্ষের আলিম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, অনলাইন লাইভ ক্লাসে তোমাদের স্বাগতম এবং আমার পক্ষ থেকে তোমাদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, সেই হিসাবে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং চলবে এই প্রত্যাশা। এই ক্লাসে তোমরা নতুন শিক্ষার্থী, সেই হিসাবে তোমাদের সাথে আমার পরিচিত হওয়া দরকার। আমি আমার পরিচয় বলছি। আমি মোহাম্মদ মফিজুর রহমান, প্রভাষক, আলতাকিয়া মোহাম্মদিয়া কামিল মাদ্রাসা। আমি তোমাদের জীববিজ্ঞান বিষয়ে পাঠদান দেব। জীববিজ্ঞান প্রথম পত্রের সিলেবাস অনুযায়ী অধ্যায় 1 কোষ ও এর গঠন, এর ইংরেজি শব্দ হয় সেল অ্যান্ড ইটস স্ট্রাকচার। কোষ সম্পর্কে ও এর গঠন সম্পর্কে যে আলোচনা আছে, বিস্তারিত আজকে সম্পূর্ণ আলোচনা করা সম্ভব না। আজকের আলোচ্য বিষয় হলো তোমাদের কোষ। কোষ সম্পর্কে তোমরা আগের ক্লাসে পড়ে আসছো, তোমাদের একটা সংজ্ঞা জানা আছে, সবাই তোমরা পড়েছো। জীবদেহের গঠন ও কার্যকরী এককে কোষ বলে, অর্থাৎ দি সেল ইজ দ্য ফান্ডামেন্টাল ইউনিট অফ লাইফ। এই ক্লাসে আমরা আরেকটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করব এবং তোমরা বোঝার চেষ্টা করবে। তো এই কোষ সম্পর্কে পড়তে গেলে প্রথমে এই কোষের আবিষ্কার সম্পর্কে একটু তোমাদের ধারণা থাকা উচিত। এই কোষ 1965 সালে রবার্ট হুক নামে ইংরেজ জীববিজ্ঞানী সর্বপ্রথম তার স্বউদ্ভাবিত অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখতে পান। ঘটনাটি ছিল এরকম, সে তার অণুবীক্ষণ যন্ত্রের ছিপির মধ্যে লক্ষ্য করতে পান অনেকগুলো ছোট ছোট প্রকোষ্ঠ। এই প্রকোষ্ঠেরই নাম দেন তিনি সেলস, অর্থাৎ যার বাংলা শব্দ হলো কোষ। এ থেকেই বলা যায় যে রবার্ট হুক 1965 সালে কোষ আবিষ্কার করেন। সৃজনশীল পদ্ধতিতে প্রশ্নপত্র হওয়ার কারণ এমসিকিউতে এই তোমাদের প্রশ্নটি হতে পারে যে কোষ কত সালে এবং কে আবিষ্কার করেন, অথবা রবার্ট হুক কোন ধরনের বিজ্ঞানী ছিলেন এবং কোন দেশের অধিবাসী ছিলেন। সেল শব্দটির উৎপত্তি ল্যাটিন শব্দ সেলুলার থেকে। সেলুলারের ইংরেজি অর্থ দ্বারাই স্মল কম্পার্টমেন্ট, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র প্রকোষ্ঠ। এই শব্দটি থেকেই সেল শব্দটির উৎপত্তি হয়েছে এবং এই সেল সম্পর্কে বা কোষ সম্পর্কে জীববিজ্ঞানের যে শাখা, এর বিস্তারিত বিবরণ অর্থাৎ কোষের প্রকার, অঙ্গাণু, ভৌত রাসায়নিক গঠন, জৈবিক কার্যাবলী, বৃদ্ধি ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়। জীববিজ্ঞানের সে শাখাকে সাইটোলজি বলা হয়, বা এটা বর্তমানে সেল বায়োলজিও হিসাবে পরিচিত। তো এই আমরা কোষের আবিষ্কার সম্পর্কে একটু জানলাম। এরপরে আমরা জানবো কোষ কাকে। তোমরা আগের ক্লাসে পড়ে আসছো, তারপরেও কোষের অনেকগুলো সংজ্ঞা আছে। কোষের সংজ্ঞা দেওয়া অনেক কঠিন। তার মধ্যে সিপি হ্যাকম্যান 1970 সালে একটি সংজ্ঞা প্রদান করেন। সেই সংজ্ঞাটি আমি তোমাদের বলছি। সংজ্ঞাটা হলো দি সেল ইজ দ্য ইউনিট অফ বায়োলজিক্যাল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অ্যান্ড ইট ইজ দ্য মিনিমাম ইউনিট ক্যাপেবল অফ মেইনটেনিং অ্যান্ড প্রোগ্রেটিং ইটসেলফ। অর্থাৎ কোষ
জৈবনিক গঠন ও কার্যকরের একক। এটাই ন্যূনতম জৈবনিক একক যা নিজের নিয়ন্ত্রণ ও প্রজননে সক্ষম। এবার আমরা কোষের আকৃতি ও আকার সম্পর্কে জানবো, অর্থাৎ শেপ, সাইজ এন্ড অফ দ্য সেল। কোষের কোনো নির্দিষ্ট আকার ও আকৃতি নেই। কোষের আকৃতি মূলত কোষের কার্যাদি, পরিবেশের প্রভাব, পৃষ্ঠদান, সান্দ্রতা ইত্যাদির উপর নির্ভরশীল। কাজে এখান থেকে আমরা বলতে পারি বা জানতে পারলাম যে কোষের কোনো নির্দিষ্ট আকার বা আকৃতি নেই। এখানে আরেকটা জিনিস আমাদের জানা দরকার যে কোষের পরিমাপের একক, যেটাকে ইংরেজিতে ইউনিট অফ ম্যানেজমেন্ট বা মেজারমেন্ট বলা হয়। কোষবিদ্যায় পরিমাপের একক হিসাবে মাইক্রো, যেটাকে মিউ দ্বারা প্রকাশ করা হয়, মিউ। এবং অ্যাংস্ট্রম, যেটাকে উপরে ডিগ্রি দিয়ে প্রকাশ করা হয়। এর পরিবর্তে বর্তমানে মাইক্রোমিটার, যাকে মিউএম, এবং ন্যানোমিটার, যেটাকে এনএম, মাইক্রোমিটার, মিউএম এবং ন্যানোমিটার এন দ্বারা প্রকাশ করা হয়। এবার আমরা একটু জানি যে এই ন্যানোমিটার বা মাইক্রোমিটার, এটার হিসাবটা মিলিমিটারে কিভাবে করা যায়। 1 মাইক্রোমিটার সমান সমান 1 মাইক্রন, আর 1 মাইক্রন সমান সমান 0.01 মিলিমিটার, 0.001 মিলিমিটার, mm। 1 ন্যানোমিটার সমান 0.01 মাইক্রোমিটার সমান সমান 10 অ্যাংস্ট্রম। এই গেল কোষের পরিমাপ। এবার আমরা কোষের জীবনকাল সম্পর্কে একটু আলোচনা করব, যেটাকে ইংরেজিতে বলা হয় লাইফ স্প্যান। কোষের নির্দিষ্ট জীবনকাল আছে। কোষের জীবনকাল বিবর্তনের কালে কোষের পারিপার্শ্বিকতা, পরিবেশের অবস্থা এবং জেনেটিক্স নিয়ন্ত্রণের উপর নির্ভর করে। যেমন ব্যাকটেরিয়ার জীবনকাল কয়েক ঘন্টা, আবার মানবদেহের কোষের গড় জীবনকাল 10 থেকে 12 ঘন্টা। আবার মানবদেহের মধ্যে আর বেশি একটি শব্দ তোমরা শুনেছ, যেটাকে রেড ব্লাড কর্পোসেল অর্থাৎ লোহিত রক্তকণিকা বলা হয়। এই লোহিত রক্তকণিকার জীবনকাল 120 দিন। আবার কিছু কিছু কোষের ক্ষেত্রে এর জীবনকাল সারা জীবন, যেমন মানবদেহের পেশি কোষ ও স্নায়ু কোষ। এই গেল কোষের জীবনকাল। এবার আমরা কাইন্ডস অফ সেল, কোষের প্রকারভেদ সম্পর্কে জানব। অবস্থা ও কার্যের ভেদে কোষকে দুভাগে ভাগ করা যায়। যেমন 1 নম্বর হলো দেহকোষ, এটাকে ইংরেজিতে বলা হয় সোমাটিক সেল। সোমাটিক সেল অর্থাৎ দেহকোষ। দেহকোষের সংজ্ঞা আমরা এভাবে একটু বলতে পারি যে জীবদের অঙ্গতন্ত্র গঠনকারী কোষকে দেহকোষ বলা যায়।
এবং এটা সাধারণত ডিপ্লয়েড বা 2n সংখ্যক ক্রোমোজোম দ্বারা গঠিত। এরপরে জনন কোষ, এটাকে আবার গ্যামেটো বলা হয়। যৌন প্রজননের জন্য জননাঙ্গের মায়োসিস প্রক্রিয়ায় উৎপন্ন হ্যাপ্লয়েড n সংখ্যা, যেটাকে আমরা n দ্বারা প্রকাশ করি, অর্থাৎ 2n সমান যেটা, এটা হলো ডিপ্লয়েড এবং n যেটা, এটা হলো হ্যাপ্লয়েড। এই হ্যাপ্লয়েড ক্রোমোজোম এদের মধ্যে থাকে। এবং জনন কোষ যেটা, এটা দুই ধরনের হতে পারে, যেটাকে একটাকে বলা হয় শুক্রাণু এবং অপরটিকে বলা হয় ডিম্বাণু। এই হলো এক ধরনের প্রকারভেদ। আবার কোষকে নিউক্লিয়াসের উপর ভিত্তি করে, অর্থাৎ নিউক্লিয়াসের উপস্থিতি অনুপস্থিতি বা নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে দুভাগে ভাগ করা। এক নম্বর হলো আদি কোষ বা প্রাককেন্দ্রিক, যেটাকে ইংরেজিতে বলা হয় প্রোক্রিয়েটিভ। তোমরা আগের ক্লাসে একটু পড়ে এসেছো যে কোষে নিউক্লিয়াস আবরণী পরিবেষ্টিত সুগঠিত নিউক্লিয়াস থাকে না, তাদেরকে আদি কোষ বলা হয়। এদের রাইবোজোম সাধারণত 70 হয়ে থাকে, এতে কোনো কোষীয় অঙ্গাণু থাকে না। এক অপরটি হলো প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক, ইংরেজিতে এটাকে বলা হয় ইউক্যারিওটিক সেল। এটাতে সুনির্দিষ্ট নিউক্লিয়াস থাকবে এবং তার যে অন্যান্য অঙ্গাণুগুলো থাকে সেটা সুস্পষ্ট থাকবে। এটাতে রাইবোজোম 70s থেকে 80s পর্যন্ত থেকে থাকে। ক্রোমোজোমের মধ্যে ডিএনএ, আরএনএ, হিস্টোসিন, প্রোটিন সহ বিভিন্ন প্রকার যৌগ দ্বারা গঠিত। আবার এই কোষকে জীবদেহের গঠন বা জীবের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়, যার প্রথমটি হলো উদ্ভিদ কোষ এবং দ্বিতীয়টি হলো প্রাণী কোষ। তোমরা জানো যে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করছি এটি হলো জীববিজ্ঞান। অর্থাৎ আমরা যদি দেখি জীববিজ্ঞানের জীব শব্দটি দুটি শব্দ নিয়ে গঠিত, একটা হলো উদ্ভিদ আর অপরটি হলো প্রাণী। এই উদ্ভিদ এবং প্রাণীর সমন্বয়ে জীব গঠিত। এই কারণে এই গঠনের উপর ভিত্তি করে কোষটি দুই প্রকার, যেটা হলো উদ্ভিদের মধ্যে যে কোষ থাকে তাদেরকে বলা হয় উদ্ভিদ কোষ এবং প্রাণীর মধ্যে যে কোষ থাকে সেটাকে বলা হয় প্রাণী কোষ। তো এই কোষ সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানলাম এবং আগামী ক্লাসে আমরা এই উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ এই দুটোর পার্থক্য সম্পর্কে জানার চেষ্টা করব। এই ক্লাসটা তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং করার চেষ্টা করবে। এটা আমি তোমাদের পড়ালাম, এখন একটু বাড়ির কাজ দেওয়া যেতে পারে। বাড়িতে তোমরা এই কোষগুলোর গঠন সম্পর্কে একটু জেনে আসবে, তাহলে তোমরা সামনের ক্লাসে বেশ উপকৃত হবে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ। কি বলবি?